21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায়। আপনাদের কাছে যা অনুষ্ঠান আমি নিয়ে আসি ম্যাক্সিমাম একটু যেন গুরু গম্ভীর হয়ে যায়। এর আগে গান বা মিউজিক এই নিয়ে কোনো অনুষ্ঠান এখনো পর্যন্ত করিনি, মানে আমি নিজে কোনোটা সাক্ষাৎকার দিইনি। কিন্তু এখন একটা সাক্ষাৎকার নিচ্ছি, সেটা হচ্ছে একজন উত্তর কন্যার সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছি। নামটা একটু জেনে শুনি আরেকবার। বনশ্রী পালকুন্ডু। বনশ্রী পালকুন্ডু। সুতরাং বনশ্রী সেনগুপ্তকে আমরা জানি। বনশ্রী নামটার সঙ্গে সঙ্গীতের একটা বড় সম্পর্ক আছে। বনশ্রী উত্তরবঙ্গের মেয়ে, সুতরাং বুঝতে পারছেন যে পাহাড় প্রকৃতির মাঝখানে তার বড় হয়ে ওঠা, পড়াশুনো এবং সঙ্গীত চর্চা। মায়ের হাত ধরেই এই সঙ্গীতে তার প্রবেশ। তারপর আস্তে আস্তে সময় যত এগিয়েছে, বয়সের যত বয়স বেড়েছে, তার সঙ্গে সঙ্গে মিউজিকের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। এখন কিন্তু তার গানের রেকর্ডিংও হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি বনশ্রীর সঙ্গে কথা বলি। বনশ্রী, আপনাকে আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কি, আপনি বরাবরই কি উত্তরবঙ্গের মানুষ? না, আমার জন্ম হয়েছে নৈহাটিতে, আর বাপি ব্যারাকপুরে বাপির বাড়ি। তো বাপির যখন বাপি পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন, তো আপনারা তো জানেন বেসিক্যালি পুলিশ ডিপার্টমেন্টের লোকজন ট্রান্সফার হয়। তো বাপির প্রমোশন হওয়ার পর ট্রান্সফার হয়ে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যান। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মোটামুটি আমি যখন আমার 4 বছর বয়স তখন আমি পৌঁছে গেছি। এবং আমার পড়াশোনা, কলেজ, ইউনিভার্সিটি সবকিছুই ওখানে নর্থ বেঙ্গলি। তার মানে আপনার মোটামুটি জ্ঞান বয়সের জায়গাটা থেকে আপনি পাহাড় আর ওই প্রকৃতির মাঝখানে থাকবার একটা সুযোগ পেয়েছেন। আপনাকে আমি যদি ভাগ্য বলি তাহলে সৌভাগ্য বলা যেতে পারে। আমরা তো ইটের কংক্রিটের একটা পাহাড়ের মধ্যে বসে আছি। তো যাই হোক, তো আপনার কাছে আমার যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে, বাঙালির ঘরে একটা হারমোনিয়াম থাকবে না, রাস্তা দিয়ে কোনো পথিক হেঁটে যাবে, আশেপাশের বাড়ি থেকে সারগাম সাধনা করতে শুনবেন না, এরকম বিষয়টা ছিল না। বাঙালি মানে আজকে সারা ভারতবর্ষের মানুষ জানে যে তার বাড়িতে আর কিছু না হোক পড়াশোনার পাশাপাশি গানের চর্চাটা থাকবেই। একদমই তাই। এবং সবাই যে বিখ্যাত গায়িকা হওয়ার জন্য গান গান তা নয়, তারা কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য গান গান এবং তার সঙ্গে সঙ্গে একটা সংস্কৃতি চর্চা, বাঙালির যেটা ঐতিহ্য, বাঙালির যেটা গর্ব, বাঙালির যেটা অহংকার, সেটাকে তারা মেনটেন করেন। ইদানিং গান চর্চা বেড়েছে এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাচ্ছি কোনো অল্প বয়স থেকে কিন্তু গানেতে তাকে বিশাল মানে প্রতিভার স্বাক্ষর তারা রাখতে পারছেন। কারণ তখন পরিবার থেকে এতটা সুযোগ সুবিধা তো পাওয়া যেত না, এখন অনেকটা সুযোগ সুবিধে ছেলেমেয়েরা পাচ্ছে। এবং বিশেষ করে বলবো মেয়েদের কথা, মেয়েদের অনেক কিছু রেস্ট্রিকশন আজও থেকে গেছে 21 শতাব্দীতে এসে। তাও আপনার এই গানের হাতে খড়ি তো শুনছিলাম আপনার সঙ্গে এর আগে চা খেতে খেতে, সেটা হচ্ছে মায়ের কাছ থেকে আপনার একটা খুব জনপ্রিয় শব্দ আছে আজকালকার দিনে, অনুপ্রেরণা। আজকাল সবকিছু অনুপ্রেরণাতে হয়। তো মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন, মানে কি মাও গান গাইতেন? হ্যাঁ, মা খুবই ভালো গান গাইতেন। আচ্ছা। এবং মার সবচেয়ে পছন্দের বিষয়টা ছিল গান, তারপরেই ছিল নাট্যচর্চা। আচ্ছা, নাটক উনি করতেন। হ্যাঁ, আপনি তো নৈহাটির কথা বললেন, নৈহাটির নাট্যচর্চা কিন্তু বিখ্যাত। ওদিকে কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্র, তার উপরে প্রভাব কাজ করেছে হতে পারে। তো সেখান থেকে নৈহাটির নাটকের কিন্তু একটা আলাদা দাম আছে। তো সেই নাট্যচর্চার সঙ্গে সঙ্গে তিনি সংসার করেছেন। আপনার বাবা শুনেছিলাম পুলিশে ছিলেন।
তা তিনি সেই মানে তার স্ত্রীকে সেই সুযোগগুলো দিয়েছিলেন যে একদমই তাই। করতে পারো, ফ্রি হ্যাঁ, হ্যান্ড ছিল তার। তার ফ্রি হ্যান্ড ছিল। তো সেখান থেকে তিনি নাট্য চর্চা করেছেন, তার সঙ্গে গান করেছেন। হ্যাঁ। তা আপনি নাটক করেছেন কোথাও? আপনি তো নাটক করতে পারতেন। হ্যাঁ, নাটক করেছি। আমি ছোটবেলায় নাটক করতাম, তারপরে বড় হয়ে বিয়ের পরেও আমি নাটক করেছি। আচ্ছা, তো তার সঙ্গে সঙ্গে গানের চর্চাটাই আপনি মেন। হ্যাঁ, গানটাই আমার খুব ভালো লাগতো, মানে গানটাই গেয়েছি। উত্তরবঙ্গের বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় সেগুলো তো গান হ্যাঁ, গেয়েছি। হ্যাঁ, হ্যান্ডস নিয়ে কাজ। কি ধরনের গান আপনি মোটামুটি গান? আমি ফোক, আধুনিক গান, পুরোনো দিনের গান, আচ্ছা, পুরোনো হিন্দি, বাংলা এবং নেপালি গানগুলো গাই। নেপালি ফোক সং যেগুলো রয়েছে সেগুলো আপনি গান গান। ওখানে তো খুব পপুলার উত্তরবঙ্গে। হ্যাঁ, ভীষণ পপুলার। হ্যাঁ। তো এই আপনি বললেন পুরোনো দিনের গান গাই, এখনকার গান কি আপনার ভালো লাগে না? না, এখনকার গানও গাই। এখনকার গান কেন ভালো লাগে না? সব রকম গানই ভালো লাগে। আচ্ছা, জীবনমুখী গান বলে আলাদা করে বলা হয়, গান তো জীবনের জন্য। হ্যাঁ, তার মধ্যে তো প্রেমের আধিক্যটা একটু বেশি থাকে বটে, কিন্তু প্রেমটাও তো জীবনের একটা অঙ্গ। একদমই তাই। সবসময় যে প্রেমিক প্রেমিকারই প্রেম হবে বা স্বামী স্ত্রীর প্রেম হবে, অন্য প্রেম থাকবে না। আমার তো পাহাড়কেও আমি প্রেম করতে পারি, আমি তো সমুদ্রকেও প্রেম করতে পারি। আমি কিন্তু আরেকজনের প্রতি আমার একটা প্রেম তৈরি হতে পারে, সে আলাদা আলাদা মূল্যবোধ, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গির উপর সেগুলো হয়। তাহলে আপনি এখন যে গানগুলো গাইছেন, বিশেষ করে যখন আপনি বললেন 60-70 দশকের গানগুলো আপনি গান, কি ধরনের গান, মানে একটু যদি বলেন, মানে সবচেয়ে প্রিয় শিল্পী আপনার কে? সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়। আরতি মুখোপাধ্যায়। তা এদের গানগুলি আপনার ম্যাক্সিমাম কি থাকে? খুব ভালো লাগে। হ্যাঁ। তো এইগুলো কি আপনি যে জোগাড় করেছেন গানগুলো, সেই গানগুলোর মধ্যে দু একটা কোন কোন গানগুলো আপনার সবচেয়ে প্রিয় গান আর কি? যেমন আরতি মুখোপাধ্যায় তখন তোমার 21 বছর বয়স, এটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে প্রায় করি আর কি। এই গানটা আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা। আর সন্ধ্যা মুখোপাধ্যায় তো অনেক গানই আমার মানে যেটা গাই সেটাই মনে হয় এটা এটা ভীষণ ভালো, মানে খুবই পছন্দের শিল্পী আর কি। মানে খুবই ভালো লাগে। তখন কি একটু সিনেমার এই সুচিত্রা সেনের মুখটা একটু মাঝে মাঝে বসে ওঠে? হ্যাঁ, গীতা দত্তর গানও খুব প্রিয়। তুমি যে আমার, এই গানটা তো ভীষণ। আর তার সঙ্গে সঙ্গে আপনি যখন বলছেন 21 বছর, তখন কি আপনার এই 21 বছরের কথা মনে পড়ে যায়, দুষ্টু মিষ্টি ঘটনা কিছু? হ্যাঁ, অবভিয়াসলি। এই যখন সুর আপনাকে গানেতে বসাতে হয়, সবসময় কি ওই রেকর্ডে যারা গেয়েছেন, যাদের আপনার প্রিয় শিল্পীদের কথা বললেন, সেটা সন্ধ্যা মুখোপাধ্যায় হতে পারে, আবার আরতি মুখোপাধ্যায় হতে পারে, তাদের যে গায়কী, সেই গায়কীটা ফলো করেন, না আপনি আপনার নিজের গায়কীতে সেই গানটাকে ফলো করেন? কোনটা আপনার বেশি? না, আমি নিজের গায়কীতেই গানগুলো গাই। হ্যাঁ, কারণ সকলেই বলেন যে গান যার থেকেই নি না কেন, গায়কটা কিন্তু নিজস্ব হওয়াটা নিজস্ব। কারণ কি আমি ওনাদের সঙ্গে তুলনা করে গাইতে পারবো না। তাহলে তো ওর মতো, অমুকের মতো হয়ে গেল, সেটা কারোর মতো কেউ হতে পারে না। সবার একটা নির্দিষ্ট ডিফারেন্ট টাইপের গলা, ডিফারেন্ট তার গলার কাজ, তো সেটা তো হবে না। তো আমি গানটা আমি নিজের মতো করে গাই, বাট গানগুলি পছন্দ, ফলো করি, কিন্তু তাই বলে ওনার মতো করে গাইছি একদম সেটা না। আচ্ছা, এই যে ধরুন আপনি তো গান শিখবার সময় প্রথমে তো হারমোনিয়াম নিয়ে আপনাকে সারগাম প্র্যাকটিস করতেও হয়েছে, তারপর কি আপনি কিছু মানে ক্লাসিক্যাল গানের কিছু চর্চা কি করেছিলেন, না প্রথম থেকেই একটু মডার্ন সং এর উপর আপনার? ক্লাসিক্যাল চর্চা করেছি। অ্যাকচুয়ালি আমি তো আপনাকে প্রথমেই বললাম যে আমার বাপি ছিলেন পুলিশ ডিপার্টমেন্টে, তো 3 বছর পর পর ট্রান্সফার হয়ে যেতেন। তো যখন যেখানে গেছি সেই গুরুদের কাছ থেকে, যার কাছে মা আগে গিয়ে খুঁজতেন যে কাকে গান শেখানো যাবে মেয়েকে, তো সেই দিদিমণি হোক, স্যার হোক, উনি যেগুলো শিখিয়েছেন আর কি সেইভাবে শিখিয়েছে। কিন্তু কোনো একটা নির্দিষ্ট ঘরানা ধরে নিয়ে আমি সেভাবে যে গান শিখেছি বা ক্লাসিক্যাল শিখেছি, হিন্দুস্তানি সঙ্গীত যেটা বলা হচ্ছে, সেই চর্চা করেছি এরকম কিন্তু ব্যাপার না। আচ্ছা, সেটা সেই দিকে আমি কিন্তু খুব লোকে আছি। তো দুটো চর্চা, একটা হিন্দুস্তানি একটা কর্ণাটকি, দুটো সং আমাদের গাওয়া হয়। आँखों की जो बात है, होठों पे जो राज है, तू जो बोले या ना बोले, इश्क की एहसास है। आँखों की जो बात है,
होठों पे जो राज है, तो जो बोले या न बोले, इश्क की एहसास है। मिलता है जो अगर दूर से ही बस कभी, मिलता है जो अगर दूर से ही बस कभी, दिल का करार है, साथ तेरी याद है, दिल का करार है, साथ तेरी याद है, आँखों की जो बात है। বাহ, এই তো মানে এর জন্য তো আমার মনে হচ্ছে না কোনো ইনস্ট্রুমেন্ট বা রিদিমের কিছু দরকার হয়। আপনি যদি এমনি খোলা গলাতে ওই গানগুলো যদি গান, ধন্যবাদ। তো বেশ মানে মন কাড়া, সুরটাও খুব ভালো হয়েছে আর কি। তো এর অ্যারেঞ্জ করেছে কি? অ্যারেঞ্জার প্রকৃতি রায়। উনি যিনি মিউজিকটা মানে কম্পোজ করেছেন তিনি অ্যারেঞ্জ করেছেন। হ্যাঁ হ্যাঁ, বা এটা হলে খুব সুবিধা হয়। অ্যাকচুয়ালি উনি খুব সুন্দর ভায়োলিন বাজান। আচ্ছা তো উনি ওনার সাথে আবার অ্যাসিস্ট করেছে একজন নীলাঞ্জন বলে একটি ছেলে, ও ছিল প্রকৃতি এবং নীলাঞ্জন দুজন মিলে এই তারা গানটির। কলকাতার? হ্যাঁ, তারা কলকাতার। তো যখন যা প্রকৃতির কথা বলছেন তার নিজের পছন্দের ইনস্ট্রুমেন্ট হচ্ছে বেহালা, তার মধ্যে হ্যাঁ। এখানে নিশ্চয়ই কি বেহালার পাটও আসে ঢুকিয়েছে? যার এই যেটা গান- দুর্বলতা থাকে হ্যাঁ, ইনস্ট্রুমেন্টে সেটাকে রাখে। অ্যাকচুয়ালি এই গানটা ও বেহালা তাই না? ইউজ আচ্ছা। করেনি। আচ্ছা কিন্তু আরেকটি গান রেকর্ডিং হয়েছে, ওটা আমি এখন শোনাবো না কারণ ওটা আমাদের রিলিজ হতে release দেরি হতে আছে। দেরি আছে। এটা তো নিশ্চয়ই তাহলে বাঁশিও ইউজ করেছে নাকি? হ্যাঁ, এটা ওয়েস্টার্ন অ্যান্ড ক্লাসিক্যাল একটা ফিউশন টাইপের। ফিউশন করেছে এবং রিডিং সেকশনটাও ঠিক সেইভাবেই। হ্যাঁ, এর একটা অন্য একটা এরপরে যে সেকশনটা যাচ্ছে সেটা একদম ডিফারেন্ট আচ্ছা। টেস্টের যাবে। আচ্ছা, মানে এটা কি দুটো অন্তরা আর একটা মুখরা নিয়ে হ্যাঁ। হয়েছে? আচ্ছা আচ্ছা, এবার তো একটা শুনলাম রেকর্ডের যে ব্যাপারটা, আপনার যে পছন্দের শিল্পীর যে গান আপনি করেন, যেটা বললেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়, তার মধ্যে যেটা বললেন আপনি প্রথম, আজকের ইয়ং জেনারেশন যারা দেখছেন, ওই 21 বছর গানের কিন্তু একটা আলাদা চার্ম আছে charm আছে। প্রত্যেকের কাছে। 21 বছরটা দু লাইন শুনি না, দুটো লাইন। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। লজ্জা জড়ানো ছন্দে কেঁপেছি, ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। আচ্ছা, কলকাতায় কোনো অনুষ্ঠান করেছেন? হ্যাঁ, করেছি, বেশ রবীন্দ্র সদনে যেমন করেছি, কিছু কিছু অনুষ্ঠান করেছি। সেখানে মানুষ কোন কোন গানগুলোকে একটু বেশি মনে করে, মানে ভোট পায় কোন গানগুলো বেশি, গাইতেই হয় দিয়ে? এই যেমন এই গানগুলো, আচ্ছা মানে কলকাতার লোক, আমার মনে হয়েছে, আমি নর্থ বেঙ্গলে থাকি, আমার মনে হচ্ছে কলকাতার লোক ভীষণভাবে গান পছন্দ করেন এবং গান বোঝেন। না, কারণ উত্তরবঙ্গের মানুষ কি গান পছন্দ করেন না? না না, উত্তরবঙ্গের লোক গান পছন্দ করেন, গানও বোঝেন, বাট ওখানকার টেস্টটা একটু আলাদা টাইপের। কিরকম কিরকম টেস্ট? তারা ফোক সং বেস্ট। হ্যাঁ, ফোক সংটা একটু বেশি আচ্ছা, পছন্দ আপনি করেন। বললেন নেপালি ফোক সং তো আপনাকে গাইতে হয় ফাংশনে গিয়ে, তো দু লাইন একটা নেপালি সংটা শুনিয়ে। আচ্ছা, এই গানটা তো যতদূর সম্ভব এটা সুধীর দাশগুপ্তের সুরে বোধহয় হ্যাঁ, হ্যাঁ, গানটা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আপনি একটু বলুন তাহলে, এই একটা নেপালি সংটা একটু শুনি। আচ্ছা, নেপালিদের খুব প্রিয় একজন শিল্পী এবং অনেক পুরনো শিল্পী, দুধের সাথে ঘোলে মেটাই মনে করবো এখন আমি নেপালে আছি। কুন্তি মোক্তান, ওনারই একটি গান গাইছে। ডালি ডালি মা হো, ডালি ডালি মা,
লা লালি গোরা সাজম্বরি চম্পা চামেলি, এটা এই গানটার প্রথমে একটা পার্ট আছে, ওটা স্কেলটা চেঞ্জ হলো নাকি বুঝতে আচ্ছা, পারছি না। আচ্ছা, না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লালি গোরা সাজম্বরি চম্পা চামেলি, জিভানেরি হুঞ্চা জুরমুত নিপালি, ডালি ডালি মা हो डाली डाली माँ, फूली राहों लगे छानी दिल का बड़ी माँ, फूली राहों लगे छानी दिल का बड़ी माँ, लाली गोरा सजम्बरी चौपा चमेली, जीवनी हुंचा हजूर मोत निपाली, डाली डाली माँ हो डाली डाली माँ, फूली राहों लगे छानी दिल का बड़ी माँ, फूली राहों लगे छानी दिल का बड़ी माँ। আমাদের সময় খুব শেষ হয়ে আসছে, হ্যাঁ। একটা কথা বলে শেষ করবো। এই যে নেপালি গানটা গাইলেন, যখন আপনি উত্তরবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে এই গানগুলো করেন, হ্যাঁ। তখন ওই নেপালি যাদের জেনজি বলা হয়, হ্যাঁ নেপালে তো এই শব্দটা এখন খুব বিখ্যাত হয়েছে, হ্যাঁ জেনজি, হ্যাঁ, তারা কিভাবে রিয়াকশন তাদের পান? তারা নাচতে শুরু করে দেয়, মানে যারা পুরনো লোক আছে তারা তো আমার সাথে গাইতে শুরু করে দেয়। আমি অ্যাকচুয়ালি মাথায় তাল দিচ্ছেন কি? হ্যাঁ হাতে তাল দিচ্ছেন, এবং আমি তাদেরকে বলি যে আমরা সকলে মিলে গানটি গাইবো। আচ্ছা, এবং গানটি অনেক পুরনো গান, অনেকেরই জানা আছে, হুম, তো সকলে মিলেই তখন এই গানটি গাই। জেনজি। আর এই নেপালি গানগুলো তো নিশ্চয়ই উত্তরবঙ্গের বাঙালি যারা আছেন তাদের কাছেও খুব পপুলার। হ্যাঁ তাদের কাছে খুব পপুলার। তাদের কাছ থেকেও আসে যে এই ধরনের গান একটা শোনান, এরকম কিছু? হ্যাঁ তারাও তাদের করে। কাছ থেকে আসে। আচ্ছা, এবার আপনি তো গানেতে যখন রেকর্ডিং করছেন, আধুনিক গানের রেকর্ডিং করছেন, আমাদের সময় একটা ছিল যে পুজো সংখ্যা মানে শুধু বই নয়, পুজো সংখ্যা মানে গান, রেকর্ডিং, হ্যাঁ গান, এটা হ্যাঁ, থাকতো। হ্যাঁ। আস্তে আস্তে সেটা তো এখন পুজো সংখ্যার গান বলে নেই, এখন সেই রেকর্ড, ডিস্ক, এই বিষয়গুলোও নেই। এখন তো চলে এসছে গান শুধু গাওয়ার নয়, গান এখন শুধু দেখার। হ্যাঁ। তো সেক্ষেত্রে কি আপনি এটা ভিডিও পিকচারাইজেশনও কিছু হচ্ছে এটা? হ্যাঁ, আমার কিছু কিছু ভিডিও পিকচারাইজেশন হয়েছে, কিছু কভার সং এবং কোনো কোনো গানেরও হয়েছে। যেমন গত বছর পুজোর সময় যেটা বেরিয়েছিল অ্যাটলান্টিস মিউজিক থেকে, আচ্ছা, তো সেটা আমার নিজেরই ভিডিও করা আর কি, মানে কোনো মডেল নেওয়া হয়নি, আমাকেই ভিডিওতে থাকতে হয়েছে। তো এই ব্যাপারটা মানে খুব, আমি গান গাইতে এসেছি, বাট ওটা আমার সাবজেক্ট, মডেলিং করা বা ভিডিও মডেল শুট করা ওটা আমার সাবজেক্ট না না। আপনি গান গাইছেন, অন্য কোনো মডেল হয়তো হ্যাঁ কাজ হ্যাঁ, করছে, করছে, কারণ ওটা আমার মানুষের ওটা হ্যাঁ এটা ওটা আমার খুব পছন্দের জায়গা, যে আমি গান গাইছি বাট একটা মডেল সেও কাজ পাক, সে ওই জায়গাটায় মডেলিং করুক গানের ক্ষেত্রে। তো কিন্তু কোনো কোনো সময় এমন হয়েছে যে যেটা হয় আর কি, বাজেটের জন্য হয়তো বলেছে যে আপনি করে দিন ম্যাডাম, তখন আপনাকে একাই হ্যাঁ, একাই সেই করতে রেকর্ডিং হয়েছে। already। ফিরে দেখি যাকে সে কি আজ নিজে ঘন কুয়াশাতে জুছনা যে কিসে ওরে মন তুই তোরে থাক একা একা প্রেম দিয়ে ডাক ফিরে আসা দিন ধরে রাখ মন খাতা কি আশা ফিরে দেখি যাকে সে কি আজ নিজে ঘন কুয়াশাতে জুছনা যে কিসে। আচ্ছা, আরেকটা কথা আছে খুব, যে একটা পুরুষের সাফল্যের পেছনে একটা নারীর অবদান থাকে খুব হ্যাঁ, বেশি। হ্যাঁ। তো আজকে যখন আপনি পারফর্মার হিসেবে আপনি যে গান গাইছেন, হ্যাঁ। আপনার পেছনে একজন পুরুষের অনুপ্রেরণা হিসেবে, সহযোগিতা হিসেবে হাজবেন্ড কিভাবে দেখেন, তিনি কি বলেন? ওর মানে আমার মনে হয় যে গানটা নিয়ে যে মানে এতটা এগিয়ে এসেছি, মানে ধরুন নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসেছি, এই জার্নিটা কিন্তু আমার কাছে খুব কঠিন ছিল। ঠিক। তো এই কারণে বলছি যে অ্যাকচুয়ালি আমার মেয়ে 4.5 বছর যখন বয়স, তখন একটা ব্রেন অ্যানালিজম একটা অপারেশন হয়, ওর একটা ভেন ছিঁড়ে যায়। আচ্ছা, তো ওই সময় আমি মোটামুটি ধরুন 7-8 বছর গান গাইনি, গান থেকে নিজেকে দূরে রেখেছিলাম। তা আমার মতো 7-8 বছর? হ্যাঁ,
কারণ কি আমার তখন একটাই লক্ষ্য ছিল যে ওকে অপারেশন করে হ্যাঁ মেয়েকে সুস্থ করে করিয়ে নিয়ে আসার পর ওর সবকিছুই ভুলে গেছিল, ওর নবজন্ম হয়েছে তখন, মানে কোনটা মা বাবা ও আচ্ছা। কিছুই চিনতো না, কিছুই জানতো না, মানে নতুন করে জন্ম হওয়ার পর একটা নিউবর্ন বেবি যা থাকে আমরা সেই সিনেমায় দেখতাম স্মৃতি হ্যাঁ ধ্বংস। সেই টাইপেরই একটা হয়ে গেছিল। সেখান থেকে রিকভারি হওয়ার পর সেখান থেকে রিকভারি হওয়ার পরে আমি আবার কিন্তু গানে ফিরে আসি এবং তার 7-8 বছর লাগছে কিন্তু কিন্তু এটা নটা যুগ। হ্যাঁ কারেক্ট কারেক্ট। এটা আমার ক্ষেত্রে আমি তখন খুব কান্না পেতো, ইয়ে করতো, কিন্তু আমার অন্য ফ্যামিলি সাপোর্টটা, আমার হাজবেন্ড বলতো এটা তোমার একটা টাফ টাইম, একটা এক্সাম পিরিয়ড চলছে, এরপরে যেটা আছে অনেকটাই আলো আছে, তুমি হয়তো অনেকটাই আলো পাবে, যেটা কেউ পায়নি সেটা হয়তো তুমি পেতে পারো। আপনিও শিক্ষকতা করেন নর্থ বেঙ্গলে, আপনার স্বামীও শিক্ষকতা করেন হ্যাঁ দুজনেই। হ্যাঁ তো এই যে 8 বছরের পর আপনি আপনার মেয়ের নবজন্মের কথা বললেন, আমি তো হ্যাঁ। বলতে পারি যে আপনারও একটা নবজন্ম হলো এই 8 বছর পর গানে আবার ফিরে আসা। ফিরে আসাটা না, কিন্তু আমি প্র্যাকটিস কোনোদিন বন্ধ করিনি, আমি বাড়িতে করতাম, রেয়াজ করতাম, নিজের আনন্দের জন্য গান করতাম। এটা ছোটবেলার থেকে আমার ছিল, কেউ যদি আমার গান শুনতে নাও চায় তাও বাড়িতে কেউ গেস্ট আসলে আমার মা হারমোনিয়ামে বসে আমার মেয়ের একটা গান শোনেন, এই ব্যাপারটা ছিল। তো আমার বড় হওয়ার পরে আফটার ম্যারেজ, বিয়ে হওয়ার পরেও আমার হাজবেন্ডের মধ্যেও দেখেছি যে কেউ আসলে ওর বন্ধু বান্ধব হয়তো এসছে, তখন বলতো বনশ্রী গান শোনাবে, একদম কথা বলবি না, চুপচাপ থাকবি, কেউ কেউ বনশ্রী একটা গান গান করে না, গান ভালোবাসে না, গান ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, তা যেটা আমি ভীষণ ইন্সপায়ার্ড করে আমাকে আমার হাজবেন্ড। আপনার বিয়েও তো শুনছিলাম যে একটু তাড়াতাড়ি হয়েছিল। হ্যাঁ তা অনেক তখন আর্লি তাকে- এজে বিয়ে তখন হয়েছে। ওই গানটা শুনিয়েছিলেন তাকে, আমার যখন 21 বছর হ্যাঁ অষ্টাদশ, হ্যাঁ সে গানটা খুব পছন্দ করেননি। হ্যাঁ খুবই পছন্দ করে, ওর আর একটা গান খুব পছন্দ, তুমি যে আমার, এই গানটাও খুব পছন্দের। দেন ওর ওই ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা, এই গানটাও খুব পছন্দের। আচ্ছা, তাহলে তার তো কোঅপারেশন, তাহলে আপনি বলছেন যে আপনার হ্যাঁ, ভীষণ ভাবে অনুপ্রেরণা আছে। তার কাছ থেকে পেয়েছেন, না হলে পরে তো এত দূর। এবং সবচেয়ে বড় কথা যে জেলা থেকে এসে কলকাতা এসে এখনো হ্যাঁ। পর্যন্ত তো ক্যাপিটাল সিটি হিসেবে কলকাতাতে না এলে পরে না, তার কিছুই যেন হবে আলাদা না। কোনো স্বীকৃতি যেন হয় না, এরকম না, একটা হয় না। ব্যাপার থাকে। না, তাছাড়া আমি যেখানে থাকি সেখানে গান বাজনা কেন, ওখানে তো শুধু চা বাগান দিয়ে ঘেরা একটা এলাকা, সেখানে হয় গান বাজনা চর্চা, হয় না সেটা বলছি না, কিন্তু এই যে কলকাতার যে গান বাজনার চর্চা, সেই টাইপের চর্চা ওখানে নেই। আপনি চামেলি মেম সাহেব ছবিটা দেখেছেন? হ্যাঁ চামেলি মেম সাহেব ছবিটা হ্যাঁ দেখেছেন? হ্যাঁ দেখেছি। হ্যাঁ? অসাধারণ। অসাধারণ ছবি ছিল, জর্জ বেকারের, ওটা ও আমার খুব বন্ধু মানুষ ছিল। যাই হোক, তো সময়ের শেষ, যেটা বলছিলাম আমি শেষ করে দেবো। তাহলে গান গাওয়া শেখা, অন্যকে আনন্দ দেওয়া, নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা, সেখান থেকে আপনার উত্তরবঙ্গ থেকে কলকাতায় এসে গানের রেকর্ড করা। এবার আপনার পরবর্তী পরিকল্পনাটা কি রয়েছে? প্লেব্যাক সিনেমা? হ্যাঁ প্লেব্যাক করা, কিন্তু সেই সুযোগ কি আর পাবো মনে হয় না। এটা দেখুন, চেষ্টা করে যাব যে যদি কখনো কোনো ব্রেক পাই। 100 বার সবসময় ব্রেক যে ঘরে আপনাকে এসে আমন্ত্রণ করে নিয়ে যাবে তা নয়। আবার এমনও হতে পারে যে আপনি ভাবছেন যে না সেটা কি হবে, হঠাৎ করে এরকম একটা ডাকও আপনার চলে আসতে পারে। যেভাবে আপনার গানের রেকর্ডিংটা শুরু হলো, সেটাও তো নিশ্চয়ই হ্যাঁ হঠাৎ করে শুরু হয়েছিল। এটা হঠাৎ করে, এটা কিন্তু একটা আলাদা মজাও আছে, তাই না? এই প্রথম ফিলিংসটা কি হয়েছিল যখন আপনার এই রেকর্ডিং করার অফারটা এলো? আমি বলেছিলাম যে কোনো গান, আপনি বলে আপনি কি গাইবেন, আমি বললাম হ্যাঁ গাইবো। তার গানটা যখন এলো তখন আমি খুব নার্ভাস ছিলাম যে এই গানটাকে আমি কিভাবে ঠিকঠাক করে গাইতে পারবো। কেন, কি খুব কঠিন গান? না 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 না, একদম সহজ গান, বাট যে সুরে এসেছিল, যেভাবে এসেছিল গানটা, সেটা আমার কাছে খুব, মানে বলতে চাই না, বাট এটা খুব টাফ জব ছিল ওটাকে অন্যভাবে নিয়ে আসা। আচ্ছা, তারপর আরেকটা ব্যাপার থাকে, গান গাওয়া আর রেকর্ডিং করা গানের, এই দুটোর প্রসেস কিন্তু একটু আলাদা। আমি অনেক বিখ্যাত গায়ককে দেখেছি যারা রেকর্ডিং এ গিয়ে সেরকম সুবিধা করতে পারেননি বলে ওঠেননি, কিন্তু তার প্রতিভা অনেক বেশি ছিল। তার থেকে কম প্রতিভার অনেক বিখ্যাত গায়ক আজকে আছেন যারা ওই রেকর্ডিং এর যে নাটকীয়তাটা আর কি, যেটা রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তার বইতে রয়েছে, যে ভাব প্রকাশের যে জায়গাগুলো সেটা কারেক্ট হতে হয়, যেটা যেন প্রত্যেকের মানুষের মনে গিয়ে টাচ করে জায়গাটা, যে আমি গাইছি এরকম একটা ব্যাপার, যেটা উত্তম সুচিত্রাকে নিয়ে হতো। তারা কল্পনা করে নিত এই উত্তম আমি, আর মেয়েটা ভেবে নিত এই সুচিত্রাটা আমি। এই জায়গাটা থেকে তো পপুলারিটির একটা ব্যাপার থাকে। তো প্রথম যে গানটার কথা বললেন, সেই যে গানটা নিয়ে আপনি একটু চিন্তায় পড়ে গিয়েছিলেন, সেই গানটা মনে আছে কি? ওটা শোনাতে পারবেন? তো ওটা একটু শোনান দেখি, আপনার প্রথম গান রেকর্ডিং, সেটা কার লেখা, কার সুর, কি ব্যাপার? লেখা হচ্ছে, সরি
হতে পারে, হঠাৎ না মনে আসতেই পারে সেটা। তো যাই হোক, গানটা একটু শোনান না। গানটার যিনি সুর করেছেন তিনি হচ্ছেন সূর্য ঘটক, আচ্ছা আর উনি অ্যারেঞ্জমেন্টও উনি করেছেন। আচ্ছা আর ওনার যে আমি এটা- রেকর্ডিস্ট ছিল সেই ছেলেটি গানটি লিখেছিল। আচ্ছা, মানে আমি এটা এই জন্যই শুনতে চাইছি, আমার কৌতূহলটা হচ্ছে যে আপনি তখন ভেবেছিলেন যে এই গানটাকে আমি কি করে গাইবো, মতন হ্যাঁ। করে গাইবো, কেন এটা হয়েছিল সেটা গানটা শুনতে চাইছি। দু এক লাইন। ফিরে দেখি যাকে সে কি আজও নিজে, ঘন কুয়াশাতে জোছনা যে কিসের, ওরে মন তুই তোরে থাক, একা একা প্রেম দিয়ে ঢাক, ফেলে আসা দিন ধরে রাখ, বুক খাঁচায় কি আশায়, ফিরে দেখি যাকে সে কি আজও নিজের, ঘন কুয়াশাতে জোছনা যে কিসের, ওরে মন তুই তোরে থাক, একা একা প্রেম দিয়ে ঢাক, ফেলে আসা দিন ধরে রাখ, বুক খাঁচায় বাহ, কি আশায়। তা মোট কটা গান রেকর্ডিং হলো আজ পর্যন্ত? 20টা হবে। 20খানা গান হ্যাঁ, হ্যাঁ, recording হয়েছে। record। ক বছর এটা, মানে 2 বছরের মধ্যে, 2 বছর না, 4 বছরের মধ্যে 4 বছরের মধ্যে মোটামুটি 20খানা গান হয়েছে। এটা তো মাইলেজের হিসেবে তো ভালোই জায়গাটা রয়েছে। এবার হচ্ছে মানুষের কাছে গিয়ে একটু পৌঁছে যাওয়ার ব্যাপারগুলো থাকবে, হ্যাঁ, 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 হ্যাঁ। মানুষ কিভাবে হ্যাঁ, নিচ্ছে না হ্যাঁ। করে। তো আমি যেটা বলছিলাম যে গান তো এখন আর শুধু শোনার মধ্যে নেই, হ্যাঁ। গান এখন চলে এসছে দেখা। হ্যাঁ। তো ওই দেখার ব্যাপারটাকেও আপনাকে একটুখানি গুরুত্ব দিতে হবে, তাহলে হ্যাঁ। পরে এই দেখা শোনা এর মধ্যে দিয়ে আপনার কিন্তু আপনার কিন্তু যারা শোনে, হ্যাঁ, যারা শোনে না তারা কিন্তু গান শোনে, তারা কিন্তু দেখে না, ভিডিওটার দিকে দেখে না। আমি অনেক ইয়াং জেনারেশন, আমি সাপোজ আমার মেয়ের কথা বলছি, ও কিন্তু গান কোনোদিন দেখে না। ও তো মোটামুটি কানের মধ্যে হেডফোন লাগিয়ে নিয়েছে, তারপরে ও কাজ করছে, কাজ করতে করতে গান শুনছে। তোমার এটা দেখার মধ্যে কোনো ব্যাপার নেই। এটা আপনার মানে উত্তরবঙ্গ সেরকমই একটা ব্যাপার, উত্তরবঙ্গের মানুষদের মধ্যে ওরাও কি সেরকমই পছন্দ করছে যে গানটা খালি শুনবোই, দেখাটা অতটা যে জরুরি তা না? না, সেটা মনে হয় একটু মিসিংই আছে এখনকার ইয়েতে উত্তরবঙ্গের। বেসিক ডিফারেন্সটা কি মনে হয় আপনার উত্তরবঙ্গের যে গান শোনার চর্চার যে জায়গাটা? আমি যেমন প্রোগ্রাম করতে গিয়ে আমি যেগুলো ফেস করেছি, উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় আমি প্রোগ্রাম করে আমার খুব ভালো লেগেছে, খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন এসেছে। যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি। কিন্তু যেগুলো একটু ডিপ ডুয়ার্স টাইপের, একটু গ্রাম্য জায়গা, সেখানে না একটু সেখানকার কালচারটা একটু অন্যরকম, সেখানে ফোকটা বেশি চলে। আমি ফোক গাইছি, বাট সেই ফোকটা না, ওদের কাছে ওই একদম ট্র্যাডিশনাল যে ফোক গুলো আছে সেই টাইপের ফোকটাই ভালো, মানে বাউল টাইপের। হ্যাঁ, হ্যাঁ, বাট এই ফোকটা গাইছি আমি ওয়েস্টার্ন মেজাজে গাইছি। তো সেই ফোকটা ওদের কাছে অতটা ভালো লাগছে না। আর কলকাতায় যে অনুষ্ঠান করেছেন সেখানে কি মনে হচ্ছে যে সেখানে আমার মনের মতো গান, আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইছি, আরতি মুখোপাধ্যায়ের গান গাইছি, আমি শ্রেয়া ঘোষালের গান গাইছি। তো এই যে গানগুলো গাইছি তাতে আমার নিজের মনের মতো শিল্পীদের ভালো ভালো গানগুলো তুলে নিয়ে গাইছি, লতাজির গান গাইছি, আশাজির গান গাইছি, সবার গান গাইছি। এই গানগুলো গাইছি তখন কলকাতার লোক মন দিয়ে শুনছে, এই ব্যাপারটা আমার মনে হয়েছে। আর ওখানে একটু মানে ওখানে এই ব্যাপারগুলো একটু নিজেদের যে আলাদা পৃথিবী, হ্যাঁ, তার মধ্যে তো তারা থাকতে চাইছে। তো যাই হোক, আজকে তো সময়সীমা একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে বসতে হচ্ছে। আগামী দিনে আপনার আরো শুভকামনা রইল, আপনি আগামী দিনে ফিল্মের গান আরো আপনার রেকর্ড তৈরি হোক, এবং হিন্দি গানে আপনি দিচ্ছেন, এটাও যেন সেই আপনার গান বম্বে অব্দি পৌঁছে যাক, সেটা তো কামনা করবো। কিছু তো গেছে, কারণ মুম্বাই থেকে অনেকে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি ফোন এসেছে আমার কাছে, যে আপনি ভালো গান, সেগুলো কিন্তু অবশ্য এই অ্যারেঞ্জমেন্ট করা গান শুনে না। আমি যখন আমার মেয়ে অসুস্থ ছিল তখন আমি মানে চুপচাপ থাকিনি, আমি ওই মাঝে মাঝে গান রেকর্ডিং করে, মানে খালি গলা গান রেকর্ডিং করে এই ফেসবুকে দিতাম। যুদ্ধটাকে লড়াই করার জন্য এটা তখন টনিক হিসেবে কাজ করতো। আমি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতাম
তো কারো কেউ যদি শুনতে চাইতো তবে হোয়াটসঅ্যাপে ভিডিও রেকর্ডিং গান রেকর্ডিং করা পাঠিয়ে দিতাম, বা এমনি রেকর্ডিং গান পাঠিয়ে দিতাম। আচ্ছা, আপনার কফি বোধহয় ঠান্ডা হয়ে গেল না, নাকি? খেয়েছি। তো ঠিক আছে, আমি দিগদর্শনের দর্শক বন্ধুদের জানাচ্ছি যে আমি ওর সঙ্গে তো কিছুক্ষণ আড্ডা মারলাম, তার সঙ্গে সঙ্গে গানও শুনলাম। আরেকবার ইচ্ছে আছে একটু ভালো করে একটু অনেকটা সময় নিয়ে ওনার সঙ্গে কথা বলবো, ওনার গান নিয়ে শুনবো। উনি কিন্তু একটি বাঙালি মেয়ের প্রতিনিধিত্ব করছেন। উনি একা কোনো একটি একক কোনো চরিত্র আমি বলবো না। আপনাদের মতো যারা গান ভালোবাসেন, যারা গান গাইবার চেষ্টা করছেন, রেকর্ড করতে চাইছেন, আমার মনে হয় ওনার এই যে লড়াইটা উত্তরবঙ্গ থেকে এসে করছেন, সংসার সামলে স্কুলে টিচারি করেন, সেই স্কুলটাকে সামলে তারপরে এই কাজগুলো করছেন। তো রান্না বান্নাও তো নিশ্চয়ই করতে হ্যাঁ, রান্না বান্না করি, হ্যাঁ। করতে হয়। তো সব মিলিয়ে উনি যেটা করছেন আপনারাও পারবেন সেটা নিয়ে করতে। এখন আপনারা একটু শুভেচ্ছা জানান যাতে ও আগামী দিনে আরেকটু উপরে উঠতে পারে। তাহলে আজ এখানে শেষ করছি। দিগদর্শন সুজিত চট্টোপাধ্যায়, নমস্কার। আপনাকেও নমস্কার, অনেক অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। तेरा है नशा, दिल में कुछ तो होने लगा, ना लाज ना है अब हया, तेरे प्यार में जो फना, तुझसे ये दूरियां और तन्हाइयां, चाहे कुछ भी ये दुनिया कहे, इश्क के रंग में रंग जो मैं गई, तेरी मैं जोगनिया, इश्क के रंग में रंग जो मैं गई, तेरी मैं जोगनिया। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।